2014 ক্ষমতায় আসার পর নরেন্দ্র মোদী সরকার সুভাষচন্দ্র বসু সংক্রান্ত বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছেন। এর প্রথমটা ছিল 2016 থেকে পূর্ববর্তী সময়ে যে ফাইলস গোপন রাখা হয়েছিল, নেতাজির উপরে যত ফাইল গোপন রাখা হয়েছিল তার মধ্যে 300টার উপরে ফাইল ডিক্লাসিফাই করা হয়। তারপরে আজাদ হিন্দ সরকারের 75 বর্ষ পূর্তি উপলক্ষে লালকেল্লায় পতাকা উত্তোলন, তারপরে আন্দামানে রস আইল্যান্ডকে নেতাজির নামে নামকরণ করা এবং হ্যাভেলক ও নীল আইল্যান্ডকে স্বরাজ আর শহীদ দ্বীপ নামকরণ করা। এরপর সবচেয়ে বড় যে ঘটনাটা ঘটে সেটা হলো ইন্ডিয়া গেটের সামনে নেতাজির বিশালাকায় একটি মূর্তি স্থাপন করা। কেন্দ্রে বিজেপি সরকার যে এত কিছু করেছে নেতাজিকে নিয়ে, সেটা কিন্তু বামপন্থী আর কংগ্রেসি কর্মীদের তো ছেড়ে দিন, যারা অ্যাকাডেমিক্স রয়েছেন, স্কলার্স যারা রয়েছেন, তাদেরও পছন্দ হয়নি খুব একটা। প্রথম থেকে একটা গেল রব উঠে গেছিল। গেল রব এই জন্যে যে একটা ভাব ছিল যে বিপদ হয়ে যাবে এবারে, সুভাষচন্দ্রকে আমাদের হাত থেকে ছিনিয়ে নিয়ে এই হিন্দুত্ববাদীরা নিজেদের করে নিচ্ছে। অ্যাপ্রোপ্রিয়েশন বলা হয় যেটাকে, যে ওরা দে আর অ্যাপ্রোপ্রিয়েটিং নেতাজি। যে কাজগুলো করা হয়েছে তার গুরুত্ব কতটা সেটা অবশ্য তারা বিচার করেননি। তারা শুধু ওইটুকুই দেখেছেন যে এটা একটা বিজেপি সরকার করেছে এগুলো। তো এ নিয়ে অনেক লেখালেখি হয়েছে, অনেক বড় বড় নাম করা লোক এ নিয়ে লেখালেখি করেছেন। তারা যে অন্যান্য সময়ে নেতাজির খুব বড় ভক্ত তা নয়, কিন্তু এই সব ক্ষেত্রে কিন্তু তীব্র প্রতিবাদ জানিয়েছেন। এরা বেশিরভাগ সময়ই গান্ধীকে নিয়ে লেখেন, নেহরুকে নিয়ে লেখেন, কখনো ভগৎ সিংকে নিয়েও লেখেন, কিন্তু সাধারণত সুভাষচন্দ্রের নাম মুখে আনেন না কখনো। কিন্তু এইগুলো হবার পরে এদের হঠাৎ মনে পড়লো যে সুভাষচন্দ্র ছিলেন এবং তাকে নিয়ে বিজেপি সরকার টানাটানি শুরু করেছে। মহাবিপদ হয়ে গেছে। এবারে শারদীয় আনন্দবাজারে দেখলাম একটা লেখা বেরিয়েছে, তার নাম হচ্ছে সুভাষের ধর্ম। লিখেছেন শ্যামন্তী ঘোষ। আমি ভদ্রমহিলাকে চিনি না, তার সম্বন্ধে কিছু জানিও না, ফলে আর সেটা দ্যাট ডাজন্ট ম্যাটার, তার কারণ এখানে ব্যক্তিগত আলোচনার কোনো জায়গা নেই। আমি শুধু লেখাটা নিয়ে কয়েকটা কথা বলবো। আশা করেছিলাম এটা একটা ভালো সেরকম কিছু লেখা হয়তো ছাপা হয়েছে, কিন্তু পড়ে হতাশ হতে হলো। তার কারণ সেটা সেই একই ধারায় লেখা যে সুভাষচন্দ্রকে হিন্দুত্ববাদীরা ছিনিয়ে নিয়ে যাচ্ছেন। কয়েকটা জিনিস নিয়ে আলোচনা করব, কয়েকটা পয়েন্ট হাইলাইট করব, একটু পড়ে শোনাতেই আলোচনাটা করব। তাহলে আপনারাও বুঝতে পারবেন যে লেখাটা কতটা তথ্যনিষ্ঠ, কতটা নিরপেক্ষ। আসলে নিরপেক্ষ বলে তো কিছু হয় না, কেউ একটা দিক নিয়েই থাকেন এবং সেটাই স্বাভাবিক। নিরপেক্ষ বলে কিছু হয় না, কিন্তু যেটা এক্সপেক্ট করা হয় যে একজন লেখক যখন এই ধরনের লেখা লিখছেন, যে জিনিসটা আপনি তার কাছে আশা করবেন সেটা হচ্ছে ইন্টেলেকচুয়াল অনেস্টি বলে যেটা, বা ইন্টেলেকচুয়াল ইন্টেগ্রিটি বলে যেটা, সততা, বৌদ্ধিক সততা যদি বাংলায় বলতে হয়। তার কারণ যে আপনি যদি একটা বিশেষ অবস্থান নেন, সেটা তাতে অস্বাভাবিক কিছু নেই, কিন্তু সেই অবস্থানটা আপনি কেন নিয়েছেন, সেই জায়গাটা আপনি কেন নিচ্ছেন, সেই জায়গাটায় কেন দাঁড়াচ্ছেন, সেই পার্টিকুলার পয়েন্ট অফ ভিউটা আপনি কেন নিচ্ছেন, সেটা পরিষ্কার করে বোঝানো উচিত। সেইটাকে ঢাকা দেওয়ার চেষ্টা করে যদি আপনি প্রমাণ করার চেষ্টা করেন যে আমি নিরপেক্ষ, তাহলে সমস্যাটা সেখানে হয়। এবং অধিকাংশ লেখারই সমস্যা সেইটা, যে তারা পরিষ্কার করে খুলে বলেন না যে তারা কোন দিক থেকে লিখছেন, কিন্তু ওই 2 প্যারাগ্রাফ পড়ার পরেই আপনি বুঝে যাবেন ঠিক কোন জায়গা থেকে তারা আসছেন। তো যাই হোক, লেখাটা নিয়ে কয়েকটা কথা বলি। ওপেনিংটাই আপনাদের পড়ে শোনাই। উনি লিখছেন, সুভাষ ফিরে এসেছেন। কোথায় ফিরে এসেছেন? না, বাংলায় নয়, বাংলায় তো তিনি ছিলেনই। এতগুলি বছর, এতগুলি দশক তিনি বাঙালি হৃদয়ে তার রাজ্যপাট ছেড়ে এক পাও বাইরে যাননি। কিন্তু বাংলার বাইরে সর্বভারতীয় রাজনীতিতে তাকে অনেক কাল দেখা যেত না। সেই আঙ্গিনাতেও এখন তাকে নিয়ে যেভাবে টানাটানি পড়েছে, সেটাকে নতুন করে ফিরে আসাই বলতে হবে। আমি বুঝতে পারলাম না যে ওনার দুঃখ হচ্ছে কি না, যে হঠাৎ করে সর্বভারতীয় রাজনীতিতে সুভাষকে নিয়ে টানাটানি কেন হচ্ছে। হওয়াটা কি উচিত ছিল না? মানে সেখানে কি ইগনোর করে রাখাই উচিত ছিল? সর্বভারতীয় রাজনীতিতে সুভাষকে বরাবর যে একটা মার্জিনালাইজ করে রাখা হয়ে এসেছে, যে কথাটা আমি বারবার বলে আসি, কিন্তু সেটা তাহলে তারা করেছেন। সেখানে তো কোন সরকার ছিল? সে তো বেশিরভাগ সময়টাই কংগ্রেস সরকার ছিল, এবং এই 2014-এ বিজেপি সরকার আসার আগে 10 বছর সেখানেও কংগ্রেস সরকার ছিল। যাই হোক, কথাটা সেখানে মানে লেখার ওপেনিং যেটা, যে সুভাষ তো বাংলায় ছিলেনই, এতগুলি বছর, এতগুলি দশক বাঙালির হৃদয়ে তার রাজ্যপাট ছেড়ে এক পাও বাইরে যাননি। কথাটা কি সত্যি? কথাটা কিন্তু একবারেই সত্যি নয়। সাধারণ বাঙালির মনে, হৃদয়ে হয়তো তিনি থাকতে পারেন, সেটা থাকেন। কেননা প্রতিটা বাড়িতে আপনি যদি সাধারণ মধ্যবিত্ত বাঙালি বাড়িতে যান, সেখানে আপনি প্রতিটা বাড়িতে আপনি একটা সুভাষচন্দ্রের ছবি হয়তো দেখতে পাবেন।
ছবি যদি টাঙানো নাও থাকে, প্রত্যেকের মনেই সেই শ্রদ্ধা ভালোবাসা রয়েছে, কিন্তু সেইটা কি রাজনীতি বা সমাজনীতিতে বাইরে প্রতিফলিত হচ্ছে, সেই ভালোবাসাটা, সেই শ্রদ্ধাটা? আমার কিন্তু মনে হয় না। কেন মনে হয় না? তার কারণ যদি আপনি রাজনৈতিক ডিসকোর্সটা দেখেন, সেখানে আধিপত্য হচ্ছে হয় বামপন্থী মতবাদের, যেখানে মার্কস, লেনিন, স্টালিন এনাদের প্রদর্শিত ভাবধারা নিয়ে আলোচনাটা মেনলি হয়, অথবা অপরদিকে যেটা গান্ধী ভক্তি এবং গান্ধী চর্চার চূড়ান্ত যেটা, সেটা পশ্চিমবাংলাতে দেখা যায়। যতটা পশ্চিমবাংলায় দেখা যায়, দেশের অন্য কোনো রাজ্যে আমার মনে হয় না সেইভাবে দেখা যায়। এখানে সুভাষচন্দ্রকে কোনো স্থান দেওয়া হয় না। ওই 23শে জানুয়ারি সুভাষ পুজো হয় এবং 18ই আগস্ট একটু বিতর্ক হয়, কিন্তু তাছাড়া অন্যান্য দিনে সুভাষচন্দ্রকে সাধারণত কেউ মনেও করেন না, এবং তাকে যে মেইন স্ট্রিম পলিটিক্সের ডিসকাশনে রাখা, ডিসকোর্সে রাখা, সেটা এখনও অবধি হয়ে ওঠেনি। তো এবার ওনার যে আপত্তি, যে সুভাষচন্দ্রকে ধরে টানাটানি হচ্ছে ভারতীয় রাজনীতির আঙিনায়, সেই আপত্তিটা আসলে কী? তো ওনার আপত্তিটা হচ্ছে, উনি লিখছেন, এই যেমন সুভাষের ধর্ম নিয়ে আজকাল শোনা যাচ্ছে অনেক কথা। কেন আগে শোনা যেত না? শোনা যেত, খালি একটা বিশেষ অংশের কথা শোনা যেত, অ্যাম্পলিফাই করে রাখা হতো। তারা যেভাবে ইন্টারপ্রিট করতেন সেই কথাটাই শোনা যেত, অন্য দিকের কথাটা শোনা যেত না। আজকে পার্থক্য হচ্ছে যে অন্য দিকের কথাটাও শোনা যাচ্ছে। হিন্দুত্ব রাজনীতির কারবারিদের দাবি তিনি নাকি আসলে তাঁদেরই পূর্বসূরি। শুনে রীতিমতো আশ্চর্য হয়ে যেতে হয়। এই যে ফ্রেজটা ইউজ করা হয়েছে, হিন্দুত্ব রাজনীতির কারবারিদের দাবি। তো হিন্দুত্ব রাজনীতির কারবারি একটা মানে বেশ ডেরোগেটরি, একটা বেশ অবমাননাকর, একটা তাচ্ছিল্যকর একটা ফ্রেজ ইউজ করা হয়েছে। আমি কি বলতে পারি, জিজ্ঞেস করতে পারি যে সর্বহারা বিপ্লবের রাজনীতির কারবারিদের কি ধারাভাষ্য ছিল, বা গান্ধীবাদী অহিংসার কারবারিদের কি ধারাভাষ্য ছিল? তো এই ধর্মের, সুভাষের ধর্মের কথা আমরা এতদিন ধরে যা শুনে এসেছি, সেটা এই সর্বহারা বিপ্লবের রাজনীতির কারবারিদের কথা শুনে এসেছি, তারা যেভাবে গোটা ব্যাপারটাকে ইন্টারপ্রিট করেছেন, এবং এই গান্ধীবাদী অহিংসার কারবারিদের কথা শুনে এসেছি, তারা যেভাবে ইন্টারপ্রিট করেছেন। তো আজকে তার উল্টো দিকে যদি হিন্দুত্বের কারবারিদের কথাটা শুনি, তাহলে অসুবিধাটা কোথায়, আপত্তিটা কোথায়? আপত্তিটা হচ্ছে এখানে লেখিকার মতে যে রীতিমতো আশ্চর্য হয়ে যেতে হয়। তার কারণ, আশ্চর্য কেন হয়ে যেতে হয়? আশ্চর্য এই জন্য হতে হয়, তিনি লিখছেন, যেসব লেখায়, চিঠিতে, কাগজপত্রে লেখা আছে সুভাষের ধর্মভাবনার কথা, ধর্মের সঙ্গে সমাজ আর রাজনীতির যোগ বিয়োগ নিয়ে তার চিন্তার কথা, সেগুলো তো খোঁজ করলেই হাতে পাওয়া যায়। তবু এত ভুল বিতরণ, অন্যায় বিচরণ। অন্তত বাঙালির একটু ভালো করে জানা উচিত নয় কি তাদের প্রিয় নেতাজিকে? কেমন মানুষ ছিলেন তিনি, কি ভাবতেন, কি বলতেন, কি চাইতেন? তো এখানে লেখিকা নিজেকে কন্ট্রাডিক্ট করছেন। একটু আগেই বললেন যে নেতাজি কখনো, সুভাষ কখনো বাংলা ছেড়ে যাননি, বাংলার মানুষের হৃদয় ছেড়ে যাননি, অথচ এখানে উনি বিলাপ করছেন যে বাঙালিদের আর একটু ভালো করে জানা উচিত। তার মানে বাঙালিরা জানেন না। তাহলে কি এমন এত বছর ধরে, এত দশক ধরে সুভাষ বন্দনা হলো, যেখানে তারা সুভাষচন্দ্রকে জানতেই পারলেন না, এবং হিন্দুত্ববাদীর কারবারিরা এসে থাবা মেরে তাকে তুলে নিয়ে চলে গেল? তো ওনার বক্তব্যটা আমি বোঝার চেষ্টা করলাম, যে ওনার মানে একটা স্ট্রাকচার থাকে, তো একটা লেখা, একটা আর্টিকেল, একটা প্রবন্ধে একটা স্ট্রাকচার থাকে, যে একটা হাইপোথিসিস আছে, সেটাকে প্রমাণ করার জন্য কিছু এভিডেন্স দিতে হয়, কিছু ফ্যাক্টস সাজাতে হয়। তো বক্তব্য থাকে, তার একটা ফ্লো থাকে, সেইটা আমি বোঝার চেষ্টা করলাম। তো কি বলার চেষ্টা করা হয়েছে? তো উনি প্রথম যে আর্গুমেন্টটা দিয়ে শুরু করছেন, যে প্রথমেই যেটা বলতে হয়, সুভাষচন্দ্র বসু ছিলেন অত্যন্ত ধর্মবিশ্বাসী মানুষ। ধন্যবাদ, খুব নতুন খবর, কেউ জানতো না পৃথিবীতে আগে। এরপর উনি কিছু উদাহরণ দিয়েছেন বোঝানোর জন্য যে সুভাষচন্দ্র কতটা ধর্মপ্রাণ ছিলেন। বারবারই দুর্গাপুজো নিয়ে তার উৎসাহের কথা লিখেছেন, ছোটবেলা থেকে, ছাত্র জীবন থেকে সেটা নিয়ে তিনি কত উৎসাহী ছিলেন। মান্দালয়ে জেলে গিয়ে সরস্বতী পুজো, দুর্গাপুজো করার উদ্যোগ নিয়েছিলেন। তারপরে আলিপুর জেলে এসে সেখানেও দুর্গাপুজো করেছেন। তো এই পুজো নিয়ে তার খুব একটা আগ্রহ ছিল, এবং সেটাকে তিনি খুব নিষ্ঠার সঙ্গে পালন করতেন, এবং বেশ সুন্দর গুছিয়ে কয়েকটা কথা লিখেছেন, যেগুলো বেশ ভালো, যেগুলো একেবারেই অযৌক্তিক নয়, এবং সেগুলো তথ্যনিষ্ঠ। কিন্তু তার থেকে কনক্লুশন কি ড্র করেছেন, সমস্যাটা সেখানে গিয়ে দাঁড়ায়। তিনি স্বীকার করছেন যে ধর্মবোধে ছিল তাদের জাতীয়তাবোধের ভিত। এইবার ওনার আর্গুমেন্টটা আসছে, উনি বলছেন, তাই বলে তারা ধর্মবোধে সংকীর্ণ ছিলেন না। পয়েন্টগুলো মাথায় রাখা যাক, যে স্ট্রাকচারটা কীভাবে তৈরি করা হচ্ছে, আর্গুমেন্টটা কীভাবে সাজানো হচ্ছে। এরপরের যে উদাহরণটা উনি দিয়েছেন প্রমাণ করার জন্য, যে সুভাষচন্দ্র প্রকৃত জাতীয়তাবাদী ছিলেন, এবং
এই এই ধর্মীয় সংকীর্ণতার ওপরে উঠে উনি যে সব সম্প্রদায়ের কথা মাথায় রাখতেন, ভাবতেন, সেটা প্রমাণ করার জন্য উনি উদাহরণ দিয়েছেন বেঙ্গল প্যাক্টের। এই প্রেমমার্গে হেঁটেই দেশবন্ধু বাঙালি, মুসলমান ও হিন্দুদের জন্য 60-40 অনুপাতে, অর্থাৎ জনসংখ্যার অনুপাতে চাকরি সংরক্ষণের কথা বলেছিলেন প্রথমবার এই বাংলাদেশে। সেদিন তার অতি বিশ্বস্ত সৈনিক ছিলেন সুভাষচন্দ্র বসু। সেকালে বাঙালি মুসলমানরা সবচেয়ে কাছের নেতা বলে মনে করতেন দেশবন্ধুকে। আর একালে এই 21 শতকেও বর্ষিয়ান বাঙালি মুসলমানদের স্মৃতিপটে ধরা আছে 3 বাঙালি নেতার নাম, যারা 20 শতকের বাঙালি মুসলমানদের আশ্রয় ছিলেন: চিত্তরঞ্জন দাস, সুভাষচন্দ্র বসু, শরৎচন্দ্র বসু। ঠিক কথা, এতে কোনো ভুল নেই। কিন্তু যেটা টিপিক্যালি যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে এই সত্যটা অর্ধেক সত্য। এটা সত্য, কিন্তু এটা পুরো ছবিটার অর্ধেক ছবি, এটা পুরো ছবিটা নয়। সেটা আমি পরে আসছি, আগে আর্গুমেন্টগুলো একটু দেখে নিই। এরপর উনি এসেছেন সুভাষচন্দ্র এবং ধর্মনিরপেক্ষতা, সেকুলারিজমের প্রসঙ্গে। এখানে উনি একটা চিঠি উদ্ধৃত করেছেন, যেটা সুভাষচন্দ্র লিখছেন ইংরেজ শাসকদের জেল থেকে। আমরা অনেক কিছু হারিয়েছি, রাজনৈতিক স্বাধীনতা বলে আর কিছু নেই, অর্থনৈতিক স্বয়ংভরতা এখন অতীতকালের বিষয়। আমাদের জাতীয় সংস্কৃতির ক্ষেত্রেও নিয়মিতভাবে হস্তক্ষেপ চলছে, কিন্তু এখনও আমাদের ধর্মবিশ্বাস অটুট। আমরা আমাদের মহান পূর্বপুরুষদের আদর্শে ঈশ্বর উপাসনা করতে চাই। পশ্চিমের ধর্মজগতের আওতায় যাওয়ার বদলে আমরা স্বধর্মে নিষ্ঠ থেকে আত্মবিসর্জন করতে প্রস্তুত। খুব গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ এটা, যে একজন রাজনৈতিক নেতা ধর্মের সপক্ষে যে এত স্ট্রং একটা আর্গুমেন্ট সাজাচ্ছেন। এরপর আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা লেখিকা এখানে বলেছেন, খ্রিস্টান ধর্মকে সম্মান করতেন তিনি, কিন্তু তার জন্য হিন্দু সমাজের কোনো ক্ষতি তার কাছে গ্রহণীয় ছিল না। কিন্তু তার চেয়েও বড় কথা, তরুণ সুভাষের মনে হয়েছিল পশ্চিমের ধর্মভাবনার মধ্যে আরও একটা বিষয় বেশ সমস্যাজনক, তথাকথিত পশ্চিমী ধর্মনিরপেক্ষতা। ওই একই চিঠিতে সুভাষচন্দ্র লেখেন, ধর্মনিরপেক্ষতা এবং এর জাতক বিশ্ব নিন্দুকতা ইউরোপের আত্মাকে অতি দ্রুত নিঃশেষিত করে দিয়েছে। এবারে এখানে লেখিকা নিয়ে এসছেন ওয়েস্টার্ন সেকুলারিজম ভার্সেস ইন্ডিয়ান সেকুলারিজমের কনসেপ্টের যে ডিফারেন্স, সেইটা তিনি ভারতীয় ধর্মনিরপেক্ষতার কনসেপ্টটা এক্সপ্লেন করেছেন, যে সেটা হলো সব ধর্মের প্রতি সমভাব রেখে চলা, প্রতিটি ধর্মের প্রতি সমমনস্ক থাকা। অনেকদিন আগে আমার এক বন্ধু সুরজিৎ দাশগুপ্ত, আপনারা হয়তো অনেকেই তাকে ফেসবুকের দৌলতে চিনে থাকবেন, তার সঙ্গে হয়তো আপনারাও ফ্রেন্ডস লিস্টে আছেন। তো সুরজিৎ ইন্ডিয়ান সেকুলারিজম যেটা, সেটাকে বলেছিল মাল্টি রিলিজিয়াস স্টেট, মানে অ্যাজ অপোজড টু ওয়েস্টার্ন সেকুলারিজম দ্যাট ইজ ইরিলিজিয়াস, রিলিজিয়ানের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক ছিন্ন। তার উল্টো দিকে ভারত রাষ্ট্র হচ্ছে মাল্টি রিলিজিয়াস, মানে এখানে সব ধর্ম নিয়ে খিচুড়ি পাকানো হয়, সব ধর্মই এসে রাষ্ট্রের ওপর চাপ দিতে পারে এবং রাষ্ট্র গিয়েও যে কোনো ধর্মের ওপরে গিয়ে হস্তক্ষেপ করতে পারে। তো লেখিকা মনে করেন, উনি লিখেছেন এটা স্পষ্ট করে বলা দরকার, এই যে ভারতীয় ধর্ম নিরপেক্ষতা, এই বিষয়ে সুভাষের কোনো সমালোচনা বা আপত্তিই থাকতো না, থাকা সম্ভবই নয়। এটা একটা বিশাল বড় অ্যাজাম্পশন। কেমন করে জানলেন? মানে সুভাষচন্দ্রকে ওপরে দেখলে, বা যদি কেউ শুধু সর্বহারা বিপ্লবের কারবারিদের ইন্টারপ্রিটেশন শুনে এসে থাকেন, বা গান্ধীবাদী অহিংসার কারবারিদের ইন্টারপ্রিটেশন শুনে এসে থাকেন, তারা হয়তো এটা ওই ওপর একটা সুপারফিশিয়াল সুভাষচন্দ্র সম্বন্ধে যে ধারণা তৈরি হয়েছে সেটা তারা মানতে পারেন। কিন্তু যারা বিশদে সুভাষচন্দ্রকে নিয়ে একটু পড়াশোনা করেছেন, তাদের কাছে কিন্তু এটা খুব প্রবলেমেটিক। এই অ্যাজাম্পশনটা আমি জানি না কেমন করে সাপোর্ট করা যায়। কেন আমি সেটা মনে করি না, সেটা আমি এক্সপ্লেন করব। কিন্তু লেখিকা এখানে তার নিজের বক্তব্য সমর্থন এই বলে করেছেন যে কেন সুভাষচন্দ্র এই সেকুলারিজমের এই সংজ্ঞাকে সমর্থন করতেন। তার কারণ, তার যেটা মনে হয়েছে যে কেননা এই সব ধর্মে সমদর্শিতার কথা তিনি বলে গিয়েছেন বারবার, আমৃত্যু, তার সব কাজে, কর্মে, আদর্শে, উদ্দেশ্যের মধ্যে দিয়ে। সমদর্শিতা একটা জিনিস হলো, কিন্তু রাষ্ট্রের ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে সমদর্শিতা ইজ নট এভরিথিং। হোয়াট ইফ দ্যাট সমদর্শিতা ইজ নট রেসিপ্রোকাল? এগুলো খুব প্রবলেমেটিক প্রশ্ন এগুলো, এবং এর উত্তর কিন্তু এর নিয়ে বহু চর্চা হয়েছে, এখনও হচ্ছে এবং হতে থাকবে। এর ফাইনাল উত্তর এখনও পর্যন্ত কেউ জানে না, কেউ পায়নি, কেউ সেভাবে দিতে পারেনি। ফলে সেখানে একটা অ্যাজাম্পশনে চলে যাওয়া, এত বড় একটা অ্যাজাম্পশন নিয়ে নেওয়া যে সুভাষচন্দ্র এই ডেফিনেশনটাই সমর্থন করতেন, এছাড়া অন্য কিছু সম্ভবই ছিল না, আমার মনে হয় এটা ভুল।
এটা ঠিক নয়। আমি এই টপিকে ফিরে আসছি। লেখক আবার রিপিট করেছেন সেই তার ইনিশিয়াল আর্গুমেন্ট, যেটা সুভাষচন্দ্রের কোনো সংকীর্ণ বোধ ছিল না, অন্য ধর্মের প্রতি বিরোধিতা বা আক্রমণ। নিজের ধর্মের প্রতি অনুরাগ তাকে সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল করে তুলেছিল। নিশ্চয়ই ঠিক কথা। তার মনে হয়েছিল প্রথমত ভারতবাসীর জীবনে ধর্মচেতনার একটা গভীর স্থান আছে। ঠিক, একদম ঠিক। পশ্চিমী মানুষ, পশ্চিমী আধুনিকতা, পশ্চিমী জাতীয়তাবাদ থেকে সেখানেই ভারতীয় বাস্তবটি আলাদা। ঠিক কথা। এবং দ্বিতীয়ত ভারতবাসীর জীবনে সব ধর্মের প্রতি সমান সহিষ্ণু ও গ্রহিষ্ণু হওয়ার একটা উজ্জ্বল ঐতিহ্য আছে, এবং সেখানেও ভারতীয় অভিযাত্রাটি একেবারে আলাদা, খোলা, উদার, বৃহৎ, মহৎ, পার্শিয়ালি ট্রু। খানিকটা। সব ধর্মই কি এতটা খোলা, উদার, মহৎ, সহিষ্ণু এবং গ্রহিষ্ণু? হিন্দু ধর্মের কথা বলা যেতে পারে। হিন্দু ধর্ম, হ্যাঁ, সেই হিন্দু ধর্মের উদারতাটা কি অন্য ধর্মের প্রতিও আরোপ করা যেতে পারে? সেই ধর্মগুলো কি এতটাই উদার, খোলা মনে? যদি লেখিকা হিন্দু আর ভারত, হিন্দু ইতিহাস, হিন্দু সংস্কৃতি এবং ভারতীয় সংস্কৃতি, ভারতীয় ইতিহাস সমার্থক হিসেবে ইউজ করে থাকেন, তাহলে সেটা ঠিক আছে। কিন্তু তা যদি না করে থাকেন, তাহলে একটা প্রশ্নচিহ্ন থাকে এখানে। তিনি উল্লেখ করেছেন সুভাষচন্দ্র এবং মোহাম্মদ আলী জিন্নার চিঠিপত্র চালাচালি নিয়ে, যেখানে তিনি দেখিয়েছেন যে সুভাষচন্দ্র সাম্প্রদায়িক রাজনীতির সামনে এক বিন্দু জমি ছাড়তে রাজি নন। অবশ্যই এটাই সুভাষচন্দ্রের বৈশিষ্ট্য। সাম্প্রদায়িক রাজনীতিকে তিনি একটুও স্থান দেননি তার সারা জীবনে। কিন্তু সুভাষচন্দ্রকে তো সাম্প্রদায়িক কেউ বলেনি। কে বলেছে? এই প্রশ্নটা, এটা প্রমাণ করার কি আছে? এরপরে আসছে তার মূল যে বক্তব্য। এত কিছু সাজানোর পরে এনার মূল বক্তব্য যেটা, সেটাতে আসছেন, মানে ক্লাইম্যাক্স, যেটা ফাইনাল কনক্লুশন। সমস্যাটা হলো যে এই কনক্লুশন যেটা উনি ড্র করেছেন, এটা কনক্লুশন না, এটা একটা বিক্ষিপ্ত রিমার্ক বলা যেতে পারে। মানে হঠাৎ করে আলোচনা করতে করতে মানে এটাকে ঢোকাতেই হবে, কেননা এটা এজেন্ডায় ছিল, সেই জন্য এটা উল্লেখ না করলেই নয়, সেই জন্য যেন জোর করে এটাকে ঢোকানো হলো। তো এই সুভাষচন্দ্র অত্যন্ত ধার্মিক ছিলেন, অত্যন্ত উদার মনের ছিলেন, কোনো সংকীর্ণতা তার ছিল না, সব ধর্মকে সমানভাবে দেখতেন। কংগ্রেসের রাষ্ট্রপতি ছিলেন, যে সংগঠন অসাম্প্রদায়িক ছিল, যেখানে সুভাষচন্দ্র নিজে কোনোদিন সাম্প্রদায়িক রাজনীতিকে স্থান দেননি। এসব বলা হলো, এগুলো সুভাষচন্দ্রের যে এমন বৈশিষ্ট্য যেগুলো হয়তো ক্লাস 5-এর বাচ্চাও বলে দিতে পারবে, এটা সবাই জানে। এবার এখান থেকে এসে যে মূল প্রতিপাদ্য, যেটা হঠাৎ করে এর মধ্যে চলে এলো, সুভাষ হিন্দু মহাসভাকে আটকানোর জন্য, তাদের কড়া হাতে মোকাবিলা করার জন্য বিশেষ সক্রিয় ছিলেন। এখনকার হিন্দুত্ববাদীরা যতই সুভাষকে নিজেদের করে নেওয়ার জন্য গলা ফাটিয়ে যান না কেন, তাদের আইকন সাভারকর এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মতো হিন্দু জাতীয়তাবাদের প্রবক্তারা কিন্তু খোলাখুলি সুভাষকে বলতেন হিন্দু জিহাদি। অর্থাৎ হিন্দু হয়েও হিন্দুত্বের বিরুদ্ধে সক্রিয় সুভাষ, এই ছিল তাদের অভিযোগ। হঠাৎ করে হিন্দু মহাসভাকে ঢোকানো হলো এবং কিছু অ্যাসারশনস করা হয়েছে। একটা একটা করে দেখা যাক। এই যে উনি লিখেছেন, সাভারকর এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মতো হিন্দু জাতীয়তাবাদের প্রবক্তারা কিন্তু খোলাখুলি সুভাষকে বলতেন হিন্দু জিহাদি। অদ্ভুত একটা প্রবণতা আছে কিছু লেখকের মধ্যে, যে তারা যে কোনো জায়গায় একটা কিছু শুনবেন, সেটাকে তুলে এনে বসিয়ে দেবেন উইদাউট এনি রেফারেন্স। এই হিন্দু জিহাদি কখন বলেছেন, কে বলেছেন সুভাষচন্দ্রকে? সাভারকর না শ্যামাপ্রসাদ? এটার সোর্স হচ্ছেন সুভাষিনী আলী, লক্ষ্মী সাইকেলের মেয়ে, যিনি কমিউনিস্ট পার্টির বোধহয় পলিট ব্যুরো মেম্বার এখন। তো সুভাষিনী আলী অনেক বড় বড় আর্টিকেল লিখেছেন, ইন্টারভিউ দিয়েছেন, উনিও কিন্তু কোথাও সোর্সটা দেননি। তো সাভারকর কবে, কোথায়, কখন বললেন সুভাষচন্দ্রকে হিন্দু জিহাদি? এই সাভারকর এবং সুভাষচন্দ্রের সম্পর্ক নিয়ে বোস দ্য আনটোল্ড স্টোরিতে আমি বিস্তৃত লিখেছি। অনেক ভুল ধারণা তৈরি করা হয়েছিল সর্বহারা বিপ্লবের কারবারিদের দ্বারা এবং গান্ধীবাদী অহিংসার কারবারিদের দ্বারা। সেগুলোকে সরিয়ে নতুন তথ্য তুলে এনে আমি দেখিয়েছি যে যেভাবে এত বছর ধরে, এত দশক ধরে গোটা জিনিসটাকে দেখানোর চেষ্টা করা হচ্ছিল, আদতে ঘটনাটা কিন্তু তা নয়। দুজনের মধ্যে যথেষ্ট হৃদ্যতা ছিল এবং শ্রদ্ধা, ভালোবাসা ছিল পারস্পরিক। মতের মিল ছিল না। সুভাষচন্দ্র খুশি হননি সাভারকরের যে ফোকাস ছিল সেই সময়, যে হিন্দুদের ব্রিটিশ আর্মিতে ভর্তি করতে হবে, এই একটা অবসেশন সাভারকরের যেটা ছিল, সেটা সুভাষচন্দ্র একদমই পছন্দ করেননি। তারপর উনি লিখেছেন যে আবার সুভাষচন্দ্রের যে
একটা উদার মানসিকতা ছিল এবং সর্বভারতীয় দৃষ্টিকোণ থেকে দেখতেন সব কিছু। তার উদাহরণ দিয়ে তিনি লিখেছেন আজাদ হিন্দ সরকারের কথা, যেখানে উনি উদাহরণ দিয়েছেন যে সুভাষচন্দ্র আজাদ হিন্দ বাহিনীতে, আজাদ হিন্দ সরকারে কেমন করে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সবাইকে এক জায়গায় নিয়ে এসেছিলেন। অবশ্যই সুভাষচন্দ্রের তো সেটাই মাহাত্ম্য। উনি তো সব জাতির, বর্ণের লোককে এক জায়গায় নিয়ে আসতে পেরেছিলেন, একটা ছাতার নিচে আনতে পেরেছিলেন, এবং যেখানে উনি একমাত্র রাজনৈতিক নেতা যিনি এই যে বিদ্বেষ, শ্রেণীগত বা জাতিগত বা বর্ণগত এই বিভেদ যেগুলো ছিল সেগুলোকে উনি দূর করতে পেরেছিলেন, এবং ওনার সেই অ্যাচিভমেন্টকে আজ পর্যন্ত সেইভাবে কেউ ছুঁতে পারেনি। এত দশক পরেও লেখিকা উদাহরণ দিয়েছেন যে কেমন করে হিন্দু, মুসলিম সবাই একত্রে বসে খাবার খেতেন। আমরা পড়েছি সেই সময় যে কেমন করে সব একটা কমন কিচেন তৈরি করা হয়েছিল এবং সৈন্যরা সব একসঙ্গে বসে খাবার খেতেন। সেখানে ঝটকা হালাল নিয়ে কিন্তু কোনো সম্প্রদায়ই গোলমাল করেননি, গোলমাল পাকাননি। সেখানে ত্যাগটা কিন্তু সব সম্প্রদায় থেকেই ছিল, এবং সেটা সম্ভব হয়েছিল সুভাষচন্দ্র তাদের যেভাবে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে পেরেছিলেন, যে ধর্মীয় সংকীর্ণতার উপরে উঠে তারা দেশপ্রেমকে স্থান দিয়েছিলেন, সেটা সুভাষচন্দ্রের কৃতিত্ব। আর তাই গান্ধীজির মতে নেতাজির স্মৃতি মনে ধরে রাখতে হলে সব ভারতীয়ের উচিত যে কোনো ধরনের ধর্ম সম্বন্ধীয় সংকীর্ণতা বা সাম্প্রদায়িক বিদ্বেষ থেকে নিজেদের মুক্ত করা, সাম্প্রদায়িক সংকীর্ণতা থেকে নিজেদের মুক্ত করা, সেটাই তো আদর্শ, এবং হিন্দু ধর্মের সেটাই তো বৈশিষ্ট্য। এখন প্রশ্ন সেটা নিয়ে নয়, মানে এই বড় ম্যাক্রো কোয়েশ্চেন যেগুলো, সেগুলোর তো গোল গোল উত্তর সেগুলো সবারই জানা আছে। তো আমার প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে এই প্রবন্ধটির মাধ্যমে কি বলতে চাওয়া হয়েছে। বলতে চাওয়া হয়েছে মূল, আমি যদি একটাই আর্গুমেন্ট, আমি সেন্ট্রাল আর্গুমেন্ট বের করার চেষ্টা করি, যে সুভাষচন্দ্র খুব ধার্মিক ছিলেন। সুভাষচন্দ্রের মধ্যে কোনো ধর্মীয় সংকীর্ণতা ছিল না, তিনি খুব উদার মনের মানুষ ছিলেন, সব ধর্মকে শ্রদ্ধা এবং সমানভাবে দেখতেন, এবং হিন্দু মহাসভা তাকে পছন্দ করত না। ফলে আজকে বিজেপি এবং হিন্দুত্বের কারবারিরা তাকে নিয়ে টানাটানি করছে, এটাতে লেখিকা খুব আশ্চর্য। এই প্রবন্ধটা নিয়ে আলোচনা করার আমার যে মূল উদ্দেশ্য, সেটা হলো এটা দেখানো যে সুভাষচন্দ্রের ধর্মভাবনা, ধর্মচিন্তা যেভাবে দেখানো হয়ে এসেছে সেটা আসলে একটা বিকৃতি, ইটস আ ডিস্টরশন, এবং সেই বিকৃতিটা হয়েছে মূলত এই সর্বহারা বিপ্লবের কারবারিদের দ্বারা এবং গান্ধীবাদী অহিংসার কারবারিদের দ্বারা। তথ্যকে বিকৃত করে অর্ধেক তথ্য দিয়ে অসত্য বলে একটা ছবি তৈরি করা হয়, যেটা আদতে কিন্তু বাস্তব নয়। ভোল্টেয়ারকে উদ্ধৃত করে উইল ডুরান্ট খুব সুন্দর একটা কথা লিখেছিলেন, ইফ ইউ উইশ টু কনভার্স উইথ মি, ডিফাইন ইয়োর টার্মস। উইল ডুরান্ট লিখেছিলেন, হাউ মেনি a debate would have been deflated into a paragraph if the disputants had dared to define their terms. This is the alpha and omega of logic, the heart and soul of it, that every important term in serious discourse shall be subjected to strictest scrutiny and definition. অর্থাৎ তর্ক যদি করতে হয়, একটা বিতর্ক যদি করতে হয়, আপনি যে কথাগুলো, যে টার্মিনোলজিগুলো ইউজ করছেন সেগুলোকে ডিফাইন করতে হবে। এই প্রবন্ধটির শুরুতেই যে সমস্যাটা দেখা যায় সেটা হচ্ছে এই ডেফিনিশন নিয়ে। শুধু এই লেখিকা নয়, এই ধরনের প্রবন্ধ আগে যারা লিখেছেন বা অন্যান্য যারা লিখছেন, তাদের ওই একটাই কথা, ভয়, যেটা যে হায় হায় হিন্দুত্ব এসে ছিনিয়ে নিয়ে গেল আমাদের সুভাষকে। মানে সুভাষের সব আমাদের জানা হয়ে গেছে, আমরা যা বলেছি সেটাই শেষ কথা, এবং আজকে যদি অন্যভাবে নতুন আলোয় সুভাষচন্দ্রকে কেউ দেখাতে চান, সেটা কিন্তু করতে দেওয়া যেতে পারে না। তো এটাও এক ধরনের গোঁড়ামি, এটাও ফান্ডামেন্টালিজম। তো ডিফাইন দ্য টার্মস, যেটা উইল ডুরান্ট বলেছেন, যে যদি সত্যি করে যে শব্দগুলোকে ব্যবহার করা হয় সেগুলোকে যদি আমরা ডিফাইন করি, তাহলে অনেক বড় বড় বিতর্ক কিন্তু ছোট হয়ে সেই একটা বা দুটো প্যারাগ্রাফেই সীমিত থেকে যাবে, তার আগে যাবে না। এখানে লেখিকা যেটা প্রথমেই শুরু করেছেন, যে হিন্দুত্বের কারবারিরা কেমন করে সুভাষচন্দ্রের কথা বলেন, সেটা নিয়ে দেখা যাক। হিন্দুত্ব কাকে বলে, কোন হিন্দুত্বের কথা বলছেন? হিন্দুত্বের কি কোনো স্ট্রিক্ট ডেফিনিশন রয়েছে, বা হিন্দুত্ব কি কোনো ওয়েল ডিফাইন্ড পলিটিক্যাল আইডিওলজি?
এটাকে যে যেভাবে পেরেছেন ইন্টারপ্রেট করেছেন। সাভারকারের হিন্দুত্ব আর আজকের আরএসএসের হিন্দুত্ব কি এক? সাভারকার, হেডগেভার, গোলওয়ালকার এনাদের যে চিন্তাধারা সেটা কি আজকের হিন্দুত্বের সঙ্গে এক? সেকুলারিজম হচ্ছে আর একটা কথা। কেমন করে ডিফাইন করবেন? এটা তো আজকে ফ্রি ফর অল হয়ে গেছে, যে যেভাবে পারে ডিফাইন করে, কেননা কনটেক্সট থেকে তুলে নিয়ে আসা হয়েছে এবং ভারতীয় কনটেক্সটে সেটাকে পুঁতে নতুন একটা অর্থ দেওয়ার চেষ্টা হয়েছে। এবং মাল্টি রিলিজিয়াস থেকে ঘুরতে ঘুরতে এসে আজকে যেখানে দাঁড়িয়েছে, সেকুলারিজম মানে প্রায় হয়ে দাঁড়িয়েছে ধর্ম নিরপেক্ষতা নয়, ধর্মহীনতা। রাজনীতির এই আবহাওয়ায় যদি কেউ হিন্দু ধর্মের কথা বলেন বা হিন্দু সংস্কৃতির কথা বলেন বা হিন্দু সমাজের কথা বলেন বা হিন্দু সম্প্রদায়ের বৃহত্তর স্বার্থের কথা বলেন, তাকেই কিন্তু দাগিয়ে দেওয়া যায় হিন্দুত্ববাদী বলে। আমি দেখেছি অনেকেই বলতে ভালোবাসেন যে আমি হিন্দু ধর্মে বিশ্বাস করি, হিন্দুত্বে নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে দুটোর মধ্যে তফাৎটা ঠিক কী? মানে মনুষ্য, তার এসেন্স যেমনি মনুষ্যত্বকে বলা হয়, তেমনি হিন্দু ধর্মের বা হিন্দু ভাবনা চিন্তার যে এসেন্স সেটাকে হিন্দুত্ব বলা যেতে পারে। শুধু সাভারকারের কথা বললে তো বোধহয় আজকে সেটা প্রাসঙ্গিক হয় না, সেটা তার নিজের সময় বলেছেন। আজকে সেগুলো অ্যাপ্লিকেবল কিনা তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন, এমনকি যারা দক্ষিণপন্থী রাজনৈতিক দলগুলোর সঙ্গে জড়িত তারাও প্রশ্ন তুলেছেন যে তার কতটা প্রযোজ্য আজকে। ফলে পরিস্থিতি আজকে এমন দাঁড়িয়েছে যে এই বৃহত্তর হিন্দু সমাজ, হিন্দু ধর্মের, হিন্দু ইতিহাস, হিন্দু সংস্কৃতির কথা বলতে গেলেই বলা হয় যে ঘৃণা ছড়াবেন না সমাজে, বিভেদ সৃষ্টি করবেন না সমাজে, বলা হয় আপনারা মেজরিটারিয়ান। অদ্ভুত ব্যাপার, যে দেশের ইতিহাস সহস্র বছরের, সেখানে যদি সেই ইতিহাস নিয়ে আলোচনা করাটা মেজরিটারিয়ানিজম হয় তাহলে খুব মানে চিন্তার বিষয়। এছাড়াও যে একটা খুব ফান্ডামেন্টাল কথা ইগনোর করা হয়, একদম এড়িয়ে চলা হয় বা সেটাকে কোনো আর্গুমেন্টের কোনো বিতর্কের মধ্যে ধরা হয় না বা মাথায় রাখা হয় না, যে স্বাধীনতার পূর্ববর্তী সময়ে যে পরিস্থিতি ছিল আর আজকে একবিংশ শতাব্দীতে পা দিয়ে যে পরিস্থিতিতে আমরা বাস করছি, দুটো সম্পূর্ণ আলাদা। স্বাধীনতার আগে যে একটা উদ্দেশ্য ছিল, যে গোল ছিল জাতীয়তাবাদী স্বাধীনতা আন্দোলনের, যে সব জাতি সম্প্রদায়কে এক করে একটা নেশন তৈরি হবে, যে কারণে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় খুব সুন্দরভাবে তার বইয়ের নাম দিয়েছিলেন, যেটা নিয়ে অনেকেই ভাবেন না, আ নেশন ইন মেকিং। সেই আদর্শ কিন্তু আজও পাল্টায়নি, আদর্শ আজও রয়েছে। কিন্তু স্বাধীনতার পরবর্তীকালে, স্বাধীনতার সময়ে যা যা ঘটেছে এবং স্বাধীনতার পরবর্তীকালে যা যা ঘটেছে, চোখ বন্ধ করে সেগুলোকেও ইগনোর করা যায় না, এমন ভাব করা যায় না যে সেগুলো ঘটেনি। দেশ বিভাজন ধর্মের ভিত্তিতে, সেটা বাস্তব। যাই হোক, এগুলো অনেক বড় ইস্যু, অন্য কোনো দিন আলোচনা করা যাবে। আমি খালি সুভাষচন্দ্রের কিছু লেখা থেকে উদ্ধৃত করে দেখাতে চাইব যে আজকের দিনে দাঁড়িয়ে সুভাষচন্দ্র যদি রাজনীতিতে সেই একই ভাষায় কথা বলতেন, কোনো সন্দেহ নেই তাকে আজকে হিন্দুত্ববাদী বলে দাগিয়ে দেওয়া হতো। যেমনি মান্দালয় জেলে থাকাকালীন তিনি দাবি তুলেছিলেন যে সেখানে যারা বন্দী রয়েছেন, রাজবন্দী যারা রয়েছেন, তাদেরকে সঙ্গীত চর্চার, বাদ্যযন্ত্র ব্যবহার করার অনুমতি দিতে হবে। এবং তার যুক্তি কী ছিল? তিনি বারবার গভর্নরকে চিঠি লেখেন। সেই চিঠিতে তিনি বলেন, 1924 সালের ডিসেম্বরে আমি যখন বহরমপুর জেলে ছিলাম তখন এই বিষয়টি নিয়ে বাংলার আইজিপি অর্থাৎ ইন্সপেক্টর জেনারেল অফ প্রিজন্সের সঙ্গে আলোচনা করেছিলাম। আমি তার নজরে এনেছিলাম যে ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্ট সম্প্রদায়ভুক্ত ইউরোপীয় এবং অ্যাংলো ইন্ডিয়ান বন্দীদের জন্য গির্জা দিবসগুলিতে আলিপুর সেন্ট্রাল জেলে সঙ্গীতের আয়োজন রয়েছে। গির্জাটি ওই জেলের কেন্দ্রস্থলে অবস্থিত এবং অর্গানের শব্দ জেলের যে কোনো প্রান্তে পৌঁছে যায়। তা সত্ত্বেও জেলে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ওঠেনি কখনো। এরপর উনি লেখেন, খ্রিস্টান কয়েদিদের সঙ্গীত শ্রবণের অধিকার দেওয়ার পরে রাজ্যের বন্দীদের এবং শিক্ষিত সংস্কৃতিবান রাজবন্দীদের ওই সুযোগ না দেওয়া কোনো দায়িত্বশীল সরকারের পক্ষে বেমানান। এখানে যখন উনি শিক্ষিত সংস্কৃতিবান রাজবন্দীদের কথা বলছেন, সেটা কিন্তু হিন্দুদের কথা বলছেন। এবং এটা আমার অনুমান নয়, এটা উনি নিজেই কয়েক লাইন পরেই নিজেই পরিষ্কার করে দিয়েছেন। রাজ্যের হিন্দু বন্দী এবং শিক্ষিত ও সংস্কৃতিবান রাজবন্দীদের ক্ষেত্রে সঙ্গীত ও বাদ্যযন্ত্রের ব্যবহার আগাগোড়া নিষিদ্ধ করে দেওয়ার পেছনে কোনো যুক্তি খুঁজে পাওয়া যায় না। আজকে যদি এটা উনি লিখতেন তাহলে ওনাকে বলা হতো সেক্টারিয়ান, খালি হিন্দুদের জন্য কথা বলছেন, হিন্দু ইন্টারেস্টে কথা বলছেন। এরপর জেলে পুজো করতে দেওয়ার অনুমতি চেয়ে যে আন্দোলন শুরু করেন, সেখানে উনি কি বলেন? আলিপুর সেন্ট্রাল জেলের সামান্য কয়েকজন খ্রিস্টান অপরাধীর ধর্মানুষ্ঠান পালনের জন্য বছরে 1200 টাকা দেওয়া হয়, কিন্তু উচ্চশিক্ষিত সংস্কৃতিবান হিন্দু রাজবন্দীদের ধর্মানুষ্ঠানের পালনের জন্য একটা পয়সাও দেওয়া হয় না। অর্থাৎ এখানে উনি
হিন্দুদের ধর্মচর্চার, ধর্ম পালনের অধিকার দাবি করছেন। উনি নিজের ধর্মের জন্য লড়াই করছেন। এবং এই যে পুজো, দুর্গা পূজা বা সরস্বতী পূজা, যেগুলোকে আজকে আমরা উৎসব বলে ঘোষণা করি, উৎসব বলে ব্র্যান্ডিং করতে ভালোবাসি, সেই ব্যাপারে উনি কী লিখছেন? আমরা যারা প্রাচ্যদেশীয়, আমাদের কাছে ধর্ম নিছক সামাজিক সম্মেলন, বুদ্ধিবিলাস বা ছুটির দিনের উৎসব নয়, এটি সপ্রাণ। ধর্ম আমাদের দৈনিক ও সামাজিক জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ধর্ম আমাদের সমগ্র জাতীয় ও ব্যক্তিসত্তায় পরিব্যাপ্ত। ভালো মন্দ যাই হোক না কেন, আমরা জাগতিক বস্তুর তুলনায় আধ্যাত্মিক বিষয়ের দিকে বেশি নজর দিই। এর ভিত্তিতেই আমাদের সামাজিক ও নৈতিক মূল্যবোধ গড়ে উঠেছে। অর্থাৎ আমাদের সামাজিক ও নৈতিক মূল্যবোধ ধর্মের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। এটা খুব বড় কথা। সুভাষচন্দ্র লিখেছেন, অতীতের ধ্বংসাবশেষ থেকে ভারত আবার ফিনিক্স পাখির মতো দ্বিতীয় জন্ম পরিগ্রহ করে বিশ্বের মুক্ত জাতিগুলির মধ্যে আবার স্থান পেতে চায়। ভারতীয় সংস্কৃতি আজ যেমন সৃষ্টিক্ষম, কয়েক সহস্র বছর আগেও ঠিক সেই রকম ছিল। কয়েক সহস্র বছর আগে রে, এখানে তো হিন্দু ধর্মের কথা চলে এলো, হিন্দু সভ্যতার কথা চলে এলো। তাহলে কি উনি হিন্দুত্ববাদী হয়ে গেলেন? এই প্রবন্ধটিতে দেশবন্ধু চিত্তরঞ্জনের বেঙ্গল প্যাক্ট বা হিন্দু মুসলিম প্যাক্ট নিয়ে যেটুকু লেখা হয়েছিল, যেটুকু বলা হয়েছে, যেটা আলোচনা করেছি, সেটা আলোচনা করাকালীন আমি বলেছিলাম যে সেটা ছবিটার অর্ধেক দিক, পুরো ছবিটা দেওয়া হয়নি। সুভাষচন্দ্র এবং চিত্তরঞ্জন 60-40 করে যেটা রিক্রুটমেন্টের কথা বলেছিলেন, সেটা ছিল তখন, সেটা হয়েছিল। কিন্তু তারপরে কি হয়েছিল? দেশবন্ধু মারা যাবার পরে কি হলো? 21শে জুন 1926 শরৎচন্দ্র বসু সুভাষচন্দ্রকে মান্দালয় জেলে লিখছেন, কাল বকরি ঈদ, আশা করি কোনো গোলমাল হবে না। বাজারে অবশ্য জোর গুজব, কোনো কোনো এলাকায় গোলমাল হতে পারে। এর ফলে বাংলা হিন্দু মুসলমান চুক্তি নিয়ে প্রশ্ন জাগছে মনে। বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করার পরে বিশেষত এই চুক্তি সম্পর্কে উভয় সম্প্রদায়ের যা মনোভাব, এই মনোভাবের কোনো পরিবর্তন হবে বলে মনে হয় না। তাতে আমরা এই সিদ্ধান্তে এসেছি যে এই চুক্তিটি ধীরে ধীরে বাতিল করা দরকার। যতীন্দ্রমোহন সেনগুপ্ত সম্বন্ধে শরৎচন্দ্র লিখছেন, আগামী নির্বাচনে সেনগুপ্ত যদি এই স্লোগান দেন, চুক্তির মাধ্যমেই আমাদের উত্থান বা পতন, তাকে আফসোস করতে হবে। এ ব্যাপারে আমরা নিশ্চিত। হিন্দু মুসলিম ঐক্য পুনঃপ্রতিষ্ঠার সময় জনসাধারণের সামনে বেঙ্গল হিন্দু মুসলিম চুক্তির কথা পুনর্বার তোলা নির্বুদ্ধিতার কাজ হবে। উভয় সম্প্রদায়ের মানুষরা যে চুক্তিকে পুরোপুরি বাতিল করেছে, তাকে ফিরিয়ে আনার পেছনে কোনো যুক্তি নেই। অর্থাৎ তখনকার বিপিসিসি, বেঙ্গল প্রভিন্সিয়াল কংগ্রেস কমিটি, কিন্তু হিন্দু মুসলিম চুক্তি সম্পূর্ণরূপে বাতিল করার পক্ষপাতী। তা কাজ করেনি, তা কার্যকরী করা যায়নি, এবং সেটা করা যায়নি উভয় সম্প্রদায়ের আপত্তির ফলে। সুভাষচন্দ্র এর উত্তরে লেখেন, চুক্তিটি সমর্থন করার প্রশ্নই ওঠে না, কিন্তু চুক্তিটি আগাগোড়া বাতিল করা যুক্তিযুক্ত হবে না। কারণ কেন? স্বরাজি বিরোধীদের হাতের পুতুল যাতে না হতে হয়, সেই বিষয়ে আমাদের সতর্ক থাকা উচিত। মানে চুক্তি বাতিল হয়ে গেলে যারা বরাবর স্বরাজ্য পার্টির বিরোধী দল, যারা বরাবর এই চুক্তির বিরোধিতা করে এসছেন, তারা আপার হ্যান্ড পেয়ে যাবেন। তখন তারা বলতে পারবেন যে আমরা প্রথম থেকেই বলেছি যে এটা কার্যকরী করা যাবে না, এটাতে কিছু হবে না। ফলে আজকে সেটা এরা দেরিতে বোধোদয় হচ্ছে এবং এরাও বাতিল করছে। ফলে পলিটিক্যাল মাইলেজ পাবেন। সেই পলিটিক্যাল মাইলেজটা সুভাষচন্দ্র দিতে রাজি নন। ফলে উনি কী বলছেন? উনি বলছেন, চুক্তির সংশোধন চাই, আমার বিচারে এটিই আমাদের স্লোগান হওয়া উচিত। তখন তিনি ব্যাকগ্রাউন্ড দিচ্ছেন যে এই বেঙ্গল প্যাক্টের যে ব্যাকগ্রাউন্ড, তখন কি হয়েছিল। চুক্তির সংশোধন চাই, আমার বিচারে এটাই আমাদের স্লোগান হওয়া উচিত। স্লোগানটি শুধু যথার্থই নয়, এটি আমাদের প্রয়াত নেতার ইচ্ছার বিরুদ্ধেও যাবে না। সিরাজগঞ্জ কনফারেন্সে এই চুক্তিটি পাশ হওয়ার সময় এটির বিরুদ্ধে অনেকের মধ্যে মৃদু অসন্তোষ ছিল এবং প্রয়াত দেশবন্ধু দাস এই বিষয়ে অবহিত ছিলেন। শুধু ঘরোয়া সভাতেই নয়, প্রকাশ্য জনসভাতেও তিনি একথা স্পষ্ট করে বলেছিলেন যে দুটি সম্প্রদায়ের মধ্যে স্থায়ী ঐক্য প্রতিষ্ঠার সূত্র সন্ধান করে তিনি তা দেশবাসীর কাছে পেশ করবেন, এবং এটি তার প্রধান উদ্দেশ্য। চুক্তির কোনো বিশেষ ধারা যদি কারোর কাছে অযথার্থ বলে মনে হয়, সেটির সংশোধন করতে আর কোনো আপত্তি নেই। কোকোনাথ কংগ্রেসে যতদূর আমার মনে আছে, তিনি আরও অগ্রসর হয়ে বলেছিলেন যে কংগ্রেস তৎক্ষণাৎ বেঙ্গল প্যাক্ট মেনে নিক, এটা তিনি চান না। তিনি চান অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি চুক্তিটি বিবেচনা করুক।
কিন্তু সভা ভয়ঙ্করভাবে বিরোধী ছিল এবং তারা বাংলা চুক্তিটিকে একবার বিবেচনা করে দেখতেও রাজি হননি। অর্থাৎ বেঙ্গল প্যাক্টের রাজনৈতিক বিরোধিতা কিন্তু অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি থেকে আসে। সুভাষচন্দ্র লিখছেন, কোকোনাথ কংগ্রেসের পরে সিরাজগঞ্জ কনফারেন্স চুক্তিটি অনুমোদন করেছিল। কনফারেন্সে আমি উপস্থিত ছিলাম না, কিন্তু তার আগে দেশবন্ধু তার সমর্থকদের এই আশ্বাস দিয়েছিলেন যে তিনি এ ব্যাপারে আপোষ বিরোধী নন এবং প্রয়োজন দেখা দিলে তিনি চুক্তির যে কোনো ধারা সংশোধন করতে রাজি আছেন। তার ফলে এই ব্যাপারটি আমার কাছে খুব স্পষ্ট যে দেশবন্ধুর একজন গোঁড়া সমর্থকও চুক্তির সংশোধনের দাবি তুলতে পারেন। এই হলো বেঙ্গল প্যাক্টের পুরো গল্প। শুধু প্রথম দিককার যে অবজেক্টিভ ছিল, যে উদ্দেশ্য নিয়ে কিছু ইনিশিয়েটিভ প্রোগ্রাম ঘোষণা করা হয়েছিল, বেঙ্গল প্যাক্ট শুধু সেটুকুই নয়। বেঙ্গল প্যাক্টের কথাটা বলতে হলে শুরু থেকে শেষ অবধি বলতে হবে, কিন্তু সেটা যারা সর্বহারা বিপ্লবের কারবারিদের সমর্থক বা গান্ধীবাদী অহিংসা কারবারিদের সমর্থক, তারা সে কথাটা কোনোদিন বলবেন না। আজকের সমাজে যেসব নেতারা নিজেদের ধর্মনিরপেক্ষ বলে দাবি করেন, কল্পনা করে দেখুন তারা এই ধরনের, সুভাষচন্দ্র যে ধরনের ভাবনা চিন্তা করতেন, নিজের পরিবারের ভেতরে যেসব প্রথা চালু করেছিলেন, সেগুলো তারা কোনোদিন করতে পারবেন কি না বা করবেন কি না। এবং মজার কথা হলো, প্রবন্ধটির লেখিকা কিন্তু সে তার একটা উদাহরণ দিয়েছেন। তিনি শিশির কুমার বসুর বসুবাড়ি বইটি থেকে উদ্ধৃত করে লিখেছেন, একটা বিধান ছিল সে বাড়িতে, সন্ধ্যাবেলা সকলে মিলে একসঙ্গে বসে স্তোত্র পাঠ করা হতো। শিশির কুমারের ধারণা, রাঙা কাকাবাবু সুভাষচন্দ্রের উদ্যোগেই আরম্ভ হয়েছিল এই ধারা। ছোটদের প্রত্যেকের নিজেদের একটি স্তবের খাতা ছিল, তাতে লেখা স্তবগুলি মুখস্থ করতে হতো। একটি ভবানী স্তোত্র ও একটি শিব স্তোত্রের কথা স্মৃতি থেকে লিখেও গেছেন শিশির কুমার। এমনকি কার্শিংয়ের বাড়িতে বেড়াতে গিয়েও প্রাতঃকালীন স্তব পাঠ বাদ পড়ত না। ভাবা যায়? স্তব পাঠ হচ্ছে ধর্মনিরপেক্ষ আজকের দিনের কোনো নেতার বাড়িতে। 1927 সালে সুভাষচন্দ্র বিভাবতী তার মেজ বৌদিদিকে লিখছেন, ছেলেদের সকলকে কাশিরাম দাসের মহাভারত ও কৃত্তিবাসের রামায়ণ পড়তে দেবেন। মহাভারত ও রামায়ণ আমাদের সভ্যতার মূল ভিত্তি। একথা আমি যত বড় হচ্ছি তত বুঝতে আরম্ভ করছি। আজকের দিনে কোন সেকুলারবাদী নেতা এই কথা বলবেন বা স্বীকার করবেন যে মহাভারত ও রামায়ণ আমাদের সভ্যতার মূল ভিত্তি? সুভাষচন্দ্র দুঃখ করেছেন সেই চিঠিতে। দুঃখের বিষয় যে মহাভারত ও রামায়ণ আগাগোড়া ভালো করে কোনোদিনও পড়লাম না। এ তো হিন্দুত্ববাদীদের কথা বলে মনে হচ্ছে। প্রশ্নটা আমার একই থেকে যায় যে আজকের দিনে কোনো রাজনৈতিক নেতা, কোনো জননেতা যদি এই ধরনের কথাবার্তা বলেন, তাকে কি তখনও সেকুলার বলা যাবে বা বলা হবে? এরপর আসে সুভাষচন্দ্র দেশাত্মবোধের সাধনা নিয়ে যা লিখেছেন, সে তো আরও মারাত্মক। এই ধরনের কথাবার্তা আজ যদি কেউ বলেন বা এই ধরনের লেখা যদি কেউ লেখেন, তাকে তো ধর্মনিরপেক্ষ তো ছেড়েই দিন, তাকে তো গোঁড়া হিন্দুত্ববাদী বলে সঙ্গে সঙ্গে দাগিয়ে দেওয়া হবে। মেজরিটারিয়ানিজম, কমিউনাল, সেক্টারিয়ান, বিগট ইত্যাদি কত কিছু যে বলা হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। সুভাষচন্দ্রের লেখা আমি পড়ে শোনাচ্ছি এটা আপনাদের। সুভাষচন্দ্র লিখছেন, স্বদেশপ্রেম একটা ভাব বা সেন্টিমেন্ট, সকল ভাবের প্রসার বা হ্রাস হইতে পারে। সমস্যা কি করিয়া এ ভাবকে স্থায়ী করা যাইতে পারে। এই ভাব সাধনার প্রক্রিয়া আছে। সাধন পদ্ধতির দুই ভাব, প্রথম ধ্যান ইত্যাদি, দ্বিতীয় আনুষঙ্গিক। আনুষঙ্গিক কি? স্বদেশ সম্বন্ধীয় পুস্তক পড়া, মহাপুরুষদের জীবনী পাঠ, কি উপায়ে অন্যান্য জাতি উন্নতি লাভ করিয়াছে এবং কি কারণে অধঃপতিত হইয়াছে তাহা অধ্যয়ন এবং চিন্তা করা। স্বদেশী সঙ্গীত, যাত্রা, থিয়েটার, শিল্প ইত্যাদি। স্বদেশী দ্রব্য ব্যবহার করা। নিঃস্বার্থ এবং সমাজহিতকর ও দেশহিতকর কার্যে যোগদান করা। দেশের জন্য কঠোর ত্যাগ বা পরিশ্রম স্বীকার করা। এগুলো হলো আনুষঙ্গিক। এবার ধ্যান। ধ্যান কিভাবে করতে হবে, কি করতে হবে? প্রথম হচ্ছে আসন। প্রয়োজন হইলে সম্মুখে দেশমাতৃকার চিত্র বা বিগ্রহ স্থাপন করা। স্তব, গিরীন্দ্র যার মুকুটরূপ শিরে শোভা ধরে ইত্যাদি দেশমাতৃকার মূর্তি ধ্যান। দেশমাতৃকার স্বরূপ ধ্যান। প্রাচীন কাল হইতে ইতিহাসের ধারা চিন্তা করা। দ্বিতীয় ধ্যান, ভারতের মানচিত্রের সহিত নিজের শরীরের অভেদ কল্পনা করা। পুনরায় মাতৃমূর্তি কল্পনা করিয়া চরণে আত্মনিবেদন করা। স্তব ও গান। ভারত আমার যেদিন সুনীল জলদি হইতে, হে বিশ্বদেব মোর কাছে তুমি দেখা দিলে আজ কি বেশে। বঙ্গমাতার ধ্যান, স্তব ও গান। বঙ্গ আমার জননী আমার, আজই কি তোমার মধুর মূরতি ইত্যাদি বঙ্গজননীর স্বরূপ ধ্যান করিয়া আত্মনিবেদন করা। বাংলার ইতিহাস ও সভ্যতা নিয়ে সুভাষচন্দ্র কী লিখেছেন? তিনি লিখেছেন,
বাংলার ইতিহাস ও সাহিত্যের সহিত যাহার পরিচয় আছে তিনি বোধহয় স্বীকার করিবেন যে বাংলার সভ্যতা আর্য সভ্যতা হইলেও তাহা একটা বিশিষ্ট রূপ ধারণ করিয়াছে। বাংলার শিক্ষার মধ্যে প্রধানত শিক্ষা এখানে কালচার অর্থে ব্যবহার করা হয়েছে। বাংলার শিক্ষার মধ্যে প্রধানত তিনটি ধারা দেখিতে পাওয়া যায়: তন্ত্র, বৈষ্ণব ধর্ম, নব্য ন্যায় ও রঘুনন্দনের স্মৃতি। ন্যায় ও স্মৃতির দিক দিয়ে আর্যবর্তের সহিত বাংলার নারীর যোগ আছে। বৈষ্ণব ধর্মের দিক দিয়া দাক্ষিণাত্যের সহিত বাংলার প্রাণের সংযোগ আছে। তন্ত্রের দিক দিয়া তিব্বতীয়, ব্রহ্মদেশীয় ও হিমালয় প্রান্তবাসী জাতিদের সহিত বাংলার সম্বন্ধ আছে। এও তো হিন্দু ধর্মের কথাই হলো, তাই নয় কি? ফলে বাংলার ইতিহাসকে তিনি হিন্দু ধর্মের সঙ্গে এক করে দেখছেন। এখন নানা জায়গায় দেখা যায় একটা সমালোচনা, যার কিওয়ার্ডস বলা যেতে পারে, যেগুলোকে মূল যে ফ্রেজগুলো ইউজ করা হয়, টক্সিক ন্যাশনালিজম, মাস্কিউলার ন্যাশনালিজম, সেগুলো নিয়ে এই বামপন্থী এবং গান্ধীবাদীদের খুব আপত্তি। সেখানে এ নিয়ে সুভাষচন্দ্রের কী বক্তব্য ছিল? এই টক্সিক মাস্কিউলার ন্যাশনালিজম শুধু নয়, তিনি হিন্দু ধর্মের কথা যে বলেছিলেন সেটা শুনলে তো আজকে তাহলে এই বামপন্থী গান্ধীবাদীদের কারবারিরা ভিড়মি খেয়ে যাবেন। মান্দালয় জেলে বসে সুভাষচন্দ্র নানা ভাবনা চিন্তা যেগুলো করতেন, বই পড়তেন, সেগুলো নিয়ে নিজের নোটস লিখতেন, ভাবনা চিন্তার রিফ্লেকশন যেগুলোকে বলা যেতে পারে। এটা হয়তো বই হিসেবে প্রকাশ করার ইচ্ছা ছিল তার, নাম দিয়েছিলেন পেবলস অন দ্য সি শোর। সেটা যে কোনো বসুবাড়ির নিজস্ব অন্তর্দ্বন্দ্বের ফলে, রাজনীতির ফলে সেটা একত্রে কখনো প্রকাশিত হতে পারেনি। আমাদের দুর্ভাগ্য। এবং যারা সুভাষচন্দ্রের নামে করে খাচ্ছেন আজকে, তারা নিজেদের কাছে নিয়ে বসে রয়েছেন। তার খুব অল্পই ছাপা হয়েছে এবং সে কারণে, এবং অন্তত সেটুকু কারণে নেতাজি রিসার্চ ব্যুরোকে ধন্যবাদ দেওয়া যেতেই পারে। 1926 সালে মান্দালয়ে বসে সুভাষ লিখছেন, আফ্রিকা মহাদেশে এখন মাত্র 2টি ধর্ম প্রচারিত হইতেছে, খ্রিস্টীয় ও ইসলাম। সেখানে হিন্দু ধর্ম প্রচারিত হইবে না কেন? ভগিনী নিবেদিতা বলিতেন যে হিন্দু ধর্মকে অ্যাগ্রেসিভ হইতে হইবে। স্বামী বিবেকানন্দও এই ভাব প্রচার করিতেন এবং এই উদ্দেশ্যে তিনি আমেরিকা ও ইউরোপে গিয়া ধর্ম প্রচার করিয়াছিলেন। প্রশ্ন উঠিতে পারে, ইহাতে লাভ কি? প্রথমত, সত্য প্রচারের যে লাভ, সে লাভ তো আছেই। দ্বিতীয়ত, অসভ্য অথবা অর্ধসভ্য আফ্রিকাবাসী হিন্দু ধর্ম ও সভ্যতার আলোক পাইয়া সভ্য হইয়া উঠিবে। তৃতীয়ত, অ্যাগ্রেসিভ হওয়ার ফলে হিন্দু ধর্ম আরও শক্তিসম্পন্ন হইয়া উঠিবে এবং ভিন্ন দেশে প্রচারের ফলে বাধ্য হইয়া অনেকগুলি গোঁড়ামি ও কুসংস্কার ত্যাগ করিতে বাধ্য হইবে। বিশ্বের মধ্যে ভারতের স্থান আরও উচ্চ হইবে। যদি আফ্রিকাবাসীদের মধ্যে 200 লক্ষ হিন্দু হয়, তবে নিশ্চয়ই হিন্দু জাতির এবং ভারতের প্রভাব আফ্রিকায় খুব বেশি হইবে। ভারতবর্ষকে ওয়ার্ল্ড পাওয়ার হইতে হইলে হিন্দু ধর্ম প্রচারের ফলে অনেক সুবিধা হইবে। কি সাংঘাতিক, ভাবা যায়? আবার পড়ছি, ভারতবর্ষকে ওয়ার্ল্ড পাওয়ার হইতে হইলে হিন্দু ধর্ম প্রচারের ফলে অনেক সুবিধা হইবে। ইসলাম প্রধান দেশ বাদ দিলে ভারতবর্ষই এশিয়ার সর্বত্র সভ্যতা ও ধর্ম প্রচার করিয়াছে, আফ্রিকাই বা করিবে না কেন? হিন্দু ধর্ম গ্রহণের ফলে অন্য জাতির কতদূর বা কীরূপ উন্নতি হইতে পারে, ইহা কি এক্সপেরিমেন্ট করিবার সুন্দর বিষয় নহে? এ কার কথা? কোন সেকুলার নেতার কথা? আজকের দিনে আমরা যেটা সেকুলারিজম বলতে যা বুঝি, সেই সেকুলারিজমের বাক্সে কি একে ঢোকানো যায়? আমার তো মনে হয় না। এবং এই সর্বহারা বিপ্লবের কারবারি এবং গান্ধীবাদী অহিংসার কারবারিরা শুনলে আরও খুব বিপর্যস্ত হয়ে পড়বেন এই কথাগুলো শুনলে, যেখানে সুভাষচন্দ্র প্রায় টক্সিক ন্যাশনালিজমের কথা বলছেন। জাতিকে আত্মরক্ষা করিতে হইলে অ্যাগ্রেসিভ হইতে হইবে। কঠিন ফিজিক্যাল স্ট্রেন সহ্য করিতে করিতে বীর পুরুষের সৃষ্টি হইলে নূতন জাতির সৃষ্টি হইবে। এখানে তিনি খ্রিশ্চানিটি আর ইসলামের সঙ্গে তুলনা করেছেন হিন্দু ধর্মকে। তিনি লেখেন, কোরআনের উপদেশ অনুসারে এবং হজরতের জীবনের আদর্শ অনুসারে ইসলামীয় জাতিগণ স্বীয় বিক্রমের দ্বারা ধর্মপ্রচার করিয়াছিল। তাই ধর্মপ্রচারের জন্য তাহাদিগকে সাম্রাজ্য প্রতিষ্ঠা করিতে হইয়াছিল। এতদ ব্যতীত ইসলাম ধর্ম বৌদ্ধ ধর্মের ন্যায় সকল রকম পার্থিব ভোগকে তুচ্ছজ্ঞান করে না। সেই জন্য অর্থলোলুপ, ভোগলিপ্সু, পরাক্রমশীল, শৌর্যবীর্য সম্পন্ন জাতিগণ ইসলাম ধর্ম গ্রহণ করাতে তাহাদের দ্বারা যুগপৎ ধর্মপ্রচার ও সাম্রাজ্য প্রতিষ্ঠার কাজ সম্পন্ন হইয়াছিল। আজকের সেকুলারবাদী বামপন্থী এবং কংগ্রেসীদের মধ্যে ভারত মাতা কি জয় নিয়ে অনেক আপত্তি শোনা যায়। সুভাষচন্দ্র কী বলেছিলেন? 1929 সালে যশোর খুলনা যুব সম্মেলনে তিনি যে ভাষণ দিয়েছিলেন, তার থেকে কনক্লুডিং প্যারাগ্রাফ সেটা পড়ে শোনাচ্ছি। আমাদের ভারত মাতা আবার রাজরাজেশ্বরী হবেন, তাঁর গৌরবে আমরা আবার গৌরবান্বিত হব। কোনো বাধা আমরা মানব না, কোনো ভয়ে আমরা ভীত হব না।
এসো ভাই, আমরা আর ক্ষণমাত্র বিলম্ব না করিয়া শ্রদ্ধাবনত মস্তকে গললগ্নিকৃত বাসে মাতৃচরণে সমবেত হইয়া করজোড়ে বলি, পুজোর সমস্ত আয়োজন সম্পূর্ণ, অতএব জননী জাগৃহী। এ তো ঠিক সেকুলার শোনাচ্ছে না? ভারত মাতা কি জয় বললে যাদের সমস্যা হয়, এই কথাতেও তাদের সমস্যা হতে পারে। তাছাড়া আজকের দিনের বাংলার রাজনীতিতে কোনো নেতা আছেন কি যিনি এই ভাষায় কথা বলতে পারেন, এবং এই ভাষায় কথা বললে যাকে হিন্দুত্ববাদী বলে দাগিয়ে দেওয়া হবে না? বেঙ্গল প্যাক্ট ও হিন্দু মুসলমান সম্পর্ক নিয়ে তার যে চিন্তাভাবনা, সেটা দিয়ে শেষ করব। ছোট্ট করে বলি, বেশি বলার সময় নেই। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস মারা যাবার পর তিনি নিজের যে স্মৃতিচারণ করেছিলেন দেশবন্ধু সম্পর্কে, সেখানে লিখেছিলেন, দেশবন্ধু সম্পর্কে লিখছেন, তিনি হিন্দু ধর্মকে এত ভালোবাসিতেন যে তার জন্য প্রাণ দিতে প্রস্তুত ছিলেন, অথচ তার মনের গোড়ামি আদৌ ছিল না। এই জন্য তিনি ইসলামকে ভালোবাসিতে পারিতেন। আমি জিজ্ঞাসা করি, কয়জন হিন্দু নায়ক বুকে হাত দিয়া বলিতে পারেন তাহারা মুসলমানকে আদৌ ঘৃণা করেন না? কয়জন মুসলমান জননায়ক বুকে হাত দিয়া বলিতে পারেন তাহারা হিন্দুকে ঘৃণা করেন না? সুভাষচন্দ্র লিখেছেন যে হিন্দু মুসলিম ঐক্য স্থাপনের জন্য শুধু বেঙ্গল প্যাক্ট নয়, বেঙ্গল প্যাক্টটা তো একটা টেম্পোরারি একটা মিনস ছিল, কিন্তু তার বাইরে গিয়ে তার উপরে তিনি একটা কালচারাল একটা মৈত্রী স্থাপন করার প্রচেষ্টা করেছিলেন। তিনি লিখছেন, চুক্তিপত্রের দ্বারা বিবাদ ভঞ্জন হইলেও তিনি বিশ্বাস করিতেন না যে শুধু তাহার দ্বারাই হিন্দু ও মুসলমানের মধ্যে প্রীতি ও ভালোবাসা জাগরিত হইবে। তাই তিনি শিক্ষার, অর্থাৎ কালচারের সেন্সে, তাই তিনি শিক্ষার দিক দিয়া হিন্দু ধর্ম ও ইসলামের মধ্যে মৈত্রী সংস্থাপনের চেষ্টা করিতেন। হিন্দু শিক্ষা ও ইসলামীয় শিক্ষার মধ্যে কোথাও মিল পাওয়া যায় কি না, এ বিষয়ে কারাগারে মৌলানা আকরম খাঁর সঙ্গে তাহার প্রায় আলোচনা হইত। আমার যতদূর স্মরণ আছে, হিন্দু মুসলমানের শিক্ষার মিলনের বিষয়ে মৌলানা সাহেব পুস্তক বা প্রবন্ধ লিখিতে রাজি হইয়াছিলেন। মূল কথাটা হলো এখানে যে সম্প্রদায়ের মধ্যে যে ঐক্য তৈরি করার প্রজেক্ট যেটা ছিল, যেটা ন্যাশনালিস্ট প্রজেক্ট ছিল, সেটাকে একটা এক্সপেরিমেন্ট বলা যেতে পারে। কারোর কাছেই পার্মানেন্ট উত্তর ছিল না, এবং সুভাষচন্দ্র, দেশবন্ধুর মতো নেতারা তারা উত্তর খুঁজছিলেন নানা প্রচেষ্টার মাধ্যমে, নানা এক্সপেরিমেন্টের মাধ্যমে, এবং তিনি যে পর্যায়ে সাকসেসফুল হয়েছিলেন, সফল হয়েছিলেন, আজাদিন সরকার গঠন করে যেটা হাতে কলমে করে দেখিয়ে দিয়ে গেছিলেন, সেটা আজ পর্যন্ত সম্ভব হয়নি অন্য কারোর পক্ষে করার। অবশ্যই 1943 থেকে 1945 সালে যে সময়, সেই সময়টা 1947 পরবর্তী যে রাজনীতির ধারা চলেছে, সামাজিক পরিবর্তনের ধারা চলেছে, তার সঙ্গে তুলনীয় নয়। কিন্তু এবং সেই প্রিন্সিপালটাকেও আঘাত করা হয়েছিল দেশ বিভাজনের মধ্যে দিয়ে। ফলে আজকের পরিস্থিতি অনেক বেশি জটিল এবং নতুন অনেক চ্যালেঞ্জ উঠে এসছে, যেগুলো সেই সময় ছিল না। তো আজকের পরিস্থিতিকে তখন নিয়ে গিয়ে তার উপরে আরোপ করা বা তখনকার চিন্তাভাবনা পুরোপুরি আজকের দিনে নিয়ে আরোপ করাটা ঠিক নয়। কিন্তু যখন বাস্তব চিত্র বদলে যায়, সমস্যার নেচার বদলে যায়, তার সলিউশনগুলোর নেচারও পাল্টাতে হবে। এবং এই হিন্দুত্বকে সমালোচনা করার জন্য যে বারবার বলা হয় সুভাষচন্দ্র হিন্দু মহাসভার তীব্র বিরোধী ছিলেন, সেটা নিয়ে আমি আমার বইতে বিশদে লিখেছি, আগেই বললাম। কয়েকটা কথা ছোট্ট করে বলে দিই, যে যদি সুভাষচন্দ্র এতই বিরোধী হতেন হিন্দু মহাসভার, তাহলে 1940 সালে হিন্দু মহাসভার সঙ্গে অ্যালায়েন্স করতেন না, কলকাতা কর্পোরেশন ইলেকশনের জন্য অ্যালায়েন্স করতেন না। সেটা করেননি। অ্যালায়েন্স ভেঙে যাবার পরেও তিনি দায়ী করেন হিন্দু মহাসভাকে নয়, পুরোপুরি নয়, হিন্দু মহাসভার ভিতরে কিছু গোঁড়া নেতা ছিলেন যারা এই অ্যালায়েন্সটা চাননি, তাদেরকে দায়ী করেন। শ্যামাপ্রসাদ এবং সাভারকার দুজনেই সুভাষচন্দ্রের অকণ্ঠ প্রশংসা করে এসেছেন যতদিন তারা বেঁচে ছিলেন। তারা যদি তিক্ত হতেন তার প্রতি, সেই ধরনের প্রশংসা দেখা যেত না। রাজনৈতিক ডিফারেন্স অবশ্যই ছিল, কিন্তু শুধু সেইটুকু দিয়ে কি বিচার করা উচিত? তাহলে তো বলতে হবে যে সুভাষচন্দ্র গান্ধী এবং কংগ্রেসের অন্যান্য নেতাদের যে ভাষায় সমালোচনা করেছেন, তীব্র সমালোচনা করেছেন, তীব্র আক্রমণ করেছেন, সেই ভাষায় কিন্তু হিন্দু মহাসভার নেতাদের সমালোচনাটা সেই ভাষায় করেনি, তার তীব্রতা অতটা নেই। সুভাষচন্দ্র গান্ধীজি সম্পর্কে বলে গেছেন দ্যাট গান্ধীইজম উইল ল্যান্ড ফ্রি ইন্ডিয়া ইন আ ডিচ, অর্থাৎ স্বাধীন ভারত যদি গান্ধীবাদের পথে চলে তাহলে তার সর্বনাশ হয়ে যাবে। এরকম কোনো কথা কিন্তু হিন্দু মহাসভার বিরুদ্ধে
অত বিরোধিতা সত্ত্বেও কোনোদিন সুভাষচন্দ্র বলেননি। হিন্দু মহাসভাকে সমালোচনা করার সময় দেখতে পাচ্ছি ফরওয়ার্ডে তার দলের যে মুখপত্র ফরওয়ার্ড ব্লক, সেখানে তিনি লিখছেন এমন একটা কথা যেটা আজকের দিনে বললে হইচই বেঁধে যাবে। তিনি বাংলার হিন্দুদের সম্বন্ধে লিখেছিলেন, দ্য হিন্দুজ অফ বেঙ্গল হু হ্যাভ বিন দ্য ব্যাকবোন অফ ন্যাশনালিজম ইন দ্য কান্ট্রি। মানে নিশ্চয় করে দিতে হবে না এই সোজা বাক্যটা। বাংলার হিন্দুরাই ছিলেন ভারতের জাতীয়তাবাদের মূল শিরদাঁড়া। এই কথাটা বলার মতো সাহস কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কারোর নেই, কারণ এটা বললেই তাকে দাগিয়ে দেওয়া হবে মেজরিটারিয়ানিজম বলে, বিগট, সেক্টারিয়ান এবং সর্বোপরি হিন্দুত্ববাদী। হিন্দু মহাসভার সঙ্গে ঝগড়াটা কী ছিল, সমস্যাটা কোথায় ছিল? সুভাষচন্দ্র ওই ফরওয়ার্ড ব্লকের ওই সংখ্যাতেই সাইন্ড এডিটোরিয়ালে লিখছেন, তিনি এডিটর ছিলেন, এটা সাইন্ড এডিটোরিয়াল তিনি লিখছেন, উইথ আ রিয়েল হিন্দু মহাসভা উই হ্যাভ নো কোয়ারেল অ্যান্ড নো কনফ্লিক্ট, but with a political Hindu Mahasabha that seeks to replace the Congress in the public life of Bengal, and for that purpose has already taken the offensive against us, a fight is inevitable. অর্থাৎ হিন্দু মহাসভার সঙ্গে অ্যাজ সাচ তার কোনো সমস্যা নেই, যেটা তিনি বলেছেন অলরেডি, যে বাঙালি হিন্দুরাই ভারতীয় জাতীয়তাবাদের মূল স্তম্ভ, সেটা বলার মতো সাহস ছিল, তার সৎ সাহস ছিল। এবং বারবার যেটা বলছেন যে হিন্দু মহাসভার সঙ্গে আমার এমন কোনো সমস্যা নেই, তারা রাজনীতিতে ঢুকছেন কংগ্রেসকে রিপ্লেস করার জন্য, এটা রাজনৈতিক লড়াই, যেখানে তার হিন্দু মহাসভার সঙ্গে সমস্যা। অবশ্যই তার দলের ছেলেমেয়েরা গিয়ে শ্যামাপ্রসাদের মিটিং ভঙ্গ করেছিলেন, পাথর ছুঁড়েছিলেন, শ্যামাপ্রসাদের মাথায় আঘাত লেগেছিল, এসবই সত্যি। কিন্তু সেটা হওয়ার পরেও শ্যামাপ্রসাদ কোনো তিক্ততা মাথায় রাখেননি। সুভাষচন্দ্রের প্রতি যে অসীম শ্রদ্ধা, সেটা তার ডায়েরি পড়লেই বোঝা যায়। সাভারকারের সঙ্গে অত তিক্ততা সত্ত্বেও, রাজনৈতিক তিক্ততা সত্ত্বেও, সুভাষচন্দ্র দেশ ছাড়ার সঙ্গে সঙ্গে 1941 সাল থেকে সাভারকারের কথা যদি পড়েন সুভাষচন্দ্রের প্রতি, তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি সুভাষচন্দ্রের অকুণ্ঠ প্রশংসা করে গেছেন এবং তাকে মূল ক্রেডিট দিয়েছেন ভারতের স্বাধীনতা লাভের জন্য, যেটা সর্বহারা বিপ্লবের কারবারিরা কোনোদিন দেয় না, বা গান্ধীবাদী অহিংসার কারবারিরা কোনোদিন দেয় না। মূল কথাটা যেটুকু আমি বলতে চাই, যে সুভাষচন্দ্রের যে ইমেজ একটা তৈরি করা হয়েছে, যে তিনি লেফট সেকুলার মানে ভারতবর্ষে স্বাধীনতার পরবর্তীকালে বামপন্থী এবং কমিউনিস্ট এবং কিছু কংগ্রেস নেতা যেভাবে একটা ন্যারেটিভ তৈরি করেছিলেন, সুভাষচন্দ্রকে তার মধ্যে ফিট করার চেষ্টা হয়ে এসছে। সেই ফর্মুলা ভেঙে আজকে সুভাষচন্দ্রের নবমূল্যায়ন হচ্ছে, এবং সেই নবমূল্যায়নের সময় তার একটা নতুন ইমেজ আমরা দেখতে পাচ্ছি, যা আগে আমাদের শেখানো হয়েছিল, পড়ানো হয়েছিল, তার থেকে অনেক বিশাল, অনেক বিস্তৃত, তার পরিসর অনেক বড়। এবং সেখানে তিনি নিজের দেশের অতীত ইতিহাস নিয়ে কুণ্ঠিত নন, নিজের ধর্ম নিয়ে দাবি দাওয়া রাখতে কুণ্ঠিত নন, লড়াই করতে সেই ধর্মের অধিকারের জন্য লড়াই করতে পিছিয়ে যাবেন না কোনোদিন। যেগুলো করে এসছেন আজকের দিনে দাঁড়িয়ে সেগুলো করলে আমার মনে হয় আজকে তাকে হিন্দুত্ববাদী বলে দাগিয়ে দেওয়া হতো। আমি এর সঙ্গে জড়িত আরও একটা বিষয় নিয়ে এরপরে আবার আসবো আলোচনা করতে। আজকের মতো এতটাই। নমস্কার, জয় হিন্দ।